দুর্নীতির আখড়ায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পরিচ্ছন্নতা উপকরণ কিনতে বিল ২১ লাখ টাকা, অস্তিত্বহীন ঠিকাদার আর বিপুল অর্থ লোপাটের প্রমাণ অডিটে। একটা রেট বললাম না, 50,000-এর উপরে তো যাবে না। 650 টাকা টোনার 5,000, 6,000, 7,000, 8,000 আছে। 6,000 টাকা দিয়ে কিনে হয়েছে, এটা মার্কেট প্রাইস 800 টাকা। আপনার কেমন লাগতে পারে? তখন তো এই যে আপনার পাশের প্রিন্টারটা। জি জি জি। সিরাজগঞ্জের তাড়াশে রানীরহাট বেড়খালী সড়কে ডাকাত আতঙ্ক, 1 বছরে 1.5 শতাধিক হামলা, লুটপাট, নিরাপত্তার দাবি। রাস্তার গাছ কাটা ফেলা ডাকাতি করে। বেড়খালী থেকে ওই আরো কিছু দক্ষিণে এর মধ্যে বেশি ডাকাতি হয়। উপজেলা প্রশাসনকে অবহিত করছি, থানা প্রশাসনকে অবহিত করছে যে সেখানে যাতে বেশি করে পেট্রোল ডিউটি দেওয়া হয়। মোংলায় কার্গোয় ধাক্কা, কার্গো ডুবি, সিমেন্ট তৈরির সামগ্রী নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনা। বর্ণিল আয়োজনে বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা, দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা। জগতের নাথ জগন্নাথ দেবের আবির্ভাব, এটা মহা আনন্দের দিন। এই রথ টানার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছে, আমরাও এসেছি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিত্য জরুরি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম হয়েছে। কনজারভেন্সি গুডস নামে পরিচিত এসব পণ্য কিনতে কোন কোন ক্ষেত্রে দাম দেখানো হয়েছে 6 থেকে 7 গুণ পর্যন্ত। টয়লেট ক্লিনার সহ পরিচ্ছন্নতা উপকরণ কিনে রেল পশ্চিমাঞ্চল বিল করেছে 21 লাখ টাকা। ট্রেন ধোয়ার ব্রাশ, ডিটারজেন্ট, ন্যাকড়া কিনতে খরচ দেখানো হয়েছে 8,82,000 টাকা। আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। সরেজমিনে ঘুরে দেখে গেছে যে ঠিকানা থেকে ঠিকাদার মাল সরবরাহ করেছেন বলে উল্লেখ করা হয়েছে, সেইখানে ওই প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই। ইসমাইল হোসেন জনি ও তারিক মাহমুদ রাসেলের ক্যামেরায় আকলাকুস সাফার রিপোর্ট। রাজশাহী রেলওয়ে স্টেশনে চলছে ট্রেন ধোয়ার কাজ। শুনতে অবাক লাগবে, এই ডিটারজেন্ট, ব্রাশ আর ন্যাকড়া 4,82,000 টাকায় কিনেছে রেল। আলাদা একটি টেন্ডারে কনজারভেন্সি গুডস নামে কেনা হয় টয়লেট ক্লিনার, মপ সহ 6টি আইটেম। এক্ষেত্রে বিল করা হয়েছে 20,95,000 টাকা। কোনোটির দাম বেশি দেখানো হয়েছে 5 গুণ পর্যন্ত। বছরের শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠান সারোয়ার এন্টারপ্রাইজকে প্রত্যয়নও দিয়েছে রেলওয়ে। ঠিকানা ধরে রাজশাহীর আরডিএ মার্কেটের ওই 50 নম্বর দোকানের খোঁজে টিম যমুনা। ঠিকানায় এসে দেখা যাচ্ছে এটি একটি মশলার দোকান এবং বেশ 4-5 বছর ধরেই এখানে মশলা বিক্রি। এটা কি পাইকারি? এটা তো 20 বছর থেকে গুডাউন করে আছে। এই লোক তো নাই, এই লোক তো মুরব্বী মারা গেছে বহুদিন আগে, উনি তো ভাড়া নিছে। এটা তো ওনার গুডাউন। এই দোকানের ঠিকানা দিয়ে তো রেলের মাল সাপ্লাই হয়েছে। বলতে চাচ্ছি না যে আমি এখন যদি অডিট এসে আপনার কাছে খবর নেয়, আমি বলতে পারবো না। আমি তো দোকান ভাড়া নিয়েছি, এটা আর এই ধরনের মাল দোকান বিক্রি হয় না কোনোদিন। আমরা মশলা ব্যবসা আজীবন মশলা খেলে। অস্তিত্ব খুঁজে না পাওয়া আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান আবিদ ট্রেডার্স। প্রত্যয়ন অনুযায়ী রেলকে স্টিল রেক সরবরাহ করেছিল তারা। যেখান থেকে বানানো হয় সেই মার্কেটেই যাচাই করতে চাই আমরা। ওই যে আপনাকে একটা রেট বললাম না, 25,000, 50,000-এর উপরে তো যাবে না। 2,06,30,000 টাকা হয়। তো টাকা কীভাবে হবে? এই যে এরকম এটা 4 মিলি আর একটা আছে 5 মিলি অ্যাঙ্গেল, তাও তো আপনার 35। এই যে আবিদ ট্রেডার্স আপনাদের এই মার্কেটের ঠিকানা দিয়ে এই কাজ করে রেলের থেকে এই টাকাগুলো উঠে নিচ্ছে। আবেদ ট্রেডার্সকে তো চিন্তা করলাম না, এই মার্কেটে আবেদ ট্রেডার্সকে আছে। আবিদ ট্রেডার্সও নাই এই মার্কেটে, তাহলে কারা করলো এই কাজ? এই টোনারের বাজার মূল্য আপনি আমি কিনতে গেলে 600 থেকে 800 টাকা ম্যাক্সিমাম।
আর সেখানে এক একটি টোনার বাংলাদেশ রেলওয়ের কিনতে লাগে ৫,১৯০ টাকা। এ কি করে সম্ভব? এর মধ্যে আছে ভ্যাট, ট্যাক্স আর ঠিকাদারের কমিশন। অনলাইনে যাচাই করেও দেখা যায় দাম বেশি দেখানো হয়েছে কয়েক গুণ। ৬০০ টাকা জিনিস নিয়ে যাচ্ছে, ৪৫০ টাকা ৫৫০ টাকা আমরা দিচ্ছি। তারপরে ওদের যেটা সেটা ওরা আর ওদের ইয়াতে জানে, কারণ আমরা জানি যে এই ৬৫০ টাকা টোনার ওরা ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০ বেচে। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপকের রুমেও আছে এমনই একটি প্রিন্টার। ৬,০০০ টাকা দিয়ে কিনে হয়েছে, এটা মার্কেট প্রাইস ৮০০ টাকা। আপনার কেমন লাগবে তখন তো এই যে আপনার পাশের প্রিন্টারটাই? জি জি জি, এটাই হয়েছে রেলে ৫০০ টাকা জিনিস হয়তো ট্যাগ ভ্যাট ইয়াতে দিয়ে ম্যাক্সিমাম কত ৮০০ টাকা, ৯০০ টাকা ম্যাক্সিমাম। হ্যাঁ, ইট ডাজ নট মিন ইট উইল গো টু আপ টু ৫,০০০। জিএমের রুমেই ছিলেন সরঞ্জাম নিয়ন্ত্রক রাশেদ ইবনে আকবর। তিনি উল্টো সাফাই গাইলেন ঠিকাদারদের। যেটা অরিজিনাল আপনি ইসের সার্চ দিয়ে দেখেন ওই ৫,০০০ টাকাই দাম। আমার কথাটা বুঝছেন? এখন তো অনেকে বলবে, কিন্তু এখন অনেকে বলবে যে আমি অনেক কম দামে করি, তখন তারা করে নিয়েছে। বেশি দামে পরিচ্ছন্নতা উপকরণ আর স্টিল রেক সরবরাহ করা দুই ঠিকাদারি প্রতিষ্ঠান SM এন্টারপ্রাইজ ও আবিদ ট্রেডার্সের মালিক আবার একই ব্যক্তি, নাম পলাশ। পলাশ ভদ্রলোককে চিনেন আপনি? চিনি। সে কত বছর ধরে কাজ করে? অনেক বছর, ৬-৭ বছর তো আছেই। একই ব্যক্তি, সে দুই জায়গায় দুই ঠিকানা দিয়েছেন এবং আপনার পাশের রুমে তার বাবা বসে আছেন। প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া স্টেশনের পাশে শেরওয়েল কলোনি। সেখানে নেই প্রতিষ্ঠানের অস্তিত্ব। খোঁজ খবর করে সাক্ষাৎ পাওয়া গেল পলাশের বাবা আর ম্যানেজারের। তো এটা তো বিল হয়ে গেছে অলরেডি, চেক হয়ে গেছে, কিন্তু এই কাজ আমরা করি না। দোকান অথবা ঠিকানা আছে কিনা লাইসেন্সের এগেইনস্টে? লাইসেন্সের এগেইনস্টে না, বাসার ঠিকানাটাই ঠিকানা। এটা আমি সাপ্লাই দিয়েছিলাম হুইল পাউডার ৭৩ কেজি, ১৮৮ টাকা আমার দেওয়ার এটা আর কি ঠিকাদারি। সম্প্রতি প্রকাশ হওয়া অডিট প্রতিবেদনে বলা হয় ২০২০-২১ অর্থ বছরে ৩,০০০ টাকার সিসি ক্যামেরা কেনা হয় ২২,৫০০ টাকায়। ১,২০০ টাকার পানির ফিল্টারের রিপ্লেসমেন্ট কিট কেনা হয় ৩,৫০০ করে। ৬১,০০০ টাকার ফটোকপি মেশিন কেনা হয় ১,৪৪,৯৮০ টাকা দিয়ে। ৫৫,০০০ টাকার প্রজেক্টর কেনা হয় ৯৯,৫০০ টাকায়। ৯১,০০০ টাকার এসি ১,৮৫,০০০ টাকা। আর ২৮,০০০ টাকার স্ক্যানার মেশিন কেনা হয় ৩৭,০০০-এ। এখনকার মার্কেট প্রাইস হচ্ছে ৮৫০ টাকা। প্রশ্নের উত্তর দিতে গিয়ে উল্টো অডিটেরই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিম রেলের কর্মকর্তারা। ৬৫০০ এইটাই যদি আপনার ধরেন ডুপ্লিকেট কেনেন, আপনি যেটা বলতেছেন বাজারে ৮০০-১,০০০ টাকা পাওয়া। তাহলে অডিট কি তাহলে ওই যে ডুপ্লিকেটটাকে ধরছে? ওরা অনেক সময় কি করে, ওই তাৎক্ষণিকভাবে বাজারে যায়, তো এখন কোথায় অরিজিনাল পাওয়া যায় কোথায় ডুপ্লিকেট তাদের হয়তো নলেজও থাকে না। ওদের কাজটা হচ্ছে এই যে একটা ডিপার্টমেন্টকে প্রেশারে ফেলা দেওয়া, যেন আমরা প্রেশারে ফেলে সঠিক কাজটা করি। ওই এক বছরই চাহিদার বাইরে ১,২৮,৯০,০০০ টাকার অতিরিক্ত মালামাল কেনা হয়, যা উল্লেখ করা হয়েছে অডিট রিপোর্টে। এমনকি আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি নিরীক্ষা দল। বাজার মূল্যের চাইতে কয়েক গুণ বেশি দামে পণ্য কেনা রেলের জন্য নতুন কিছু নয়। প্রতি বছরই এই ধরনের কেনাকাটা হয়, কোনোটা অডিটে ধরা পড়ে, কোনোটা ধরাই পড়ে না। আর যেসব অডিটে ধরা পড়ে সেগুলোরও কোনো দৃষ্টান্তমূলক সাজাও হয় না, যে জন্য নজিরও সৃষ্টি হয় না। এই কেনাকাটার দুর্নীতি এগুলো বন্ধ করার জন্য দরকার পদ্ধতিগত সংস্কার, নিশ্চিত করা স্বচ্ছতা ও জবাবদিহিতা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, রাজশাহী। প্রচলিত আছে যে যাবে বেড় খালি তার হবে পকেট খালি। রাত নামলেই ডাকাতের আতঙ্ক সিরাজগঞ্জের তাড়াশের রানীরহাট বেড়খালি আঞ্চলিক সড়কে। গত ৫ আগস্ট থেকে বেড়েছে ডাকাতের তাণ্ডব, যদিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। তাড়াশের রানীরহাট বেড়খালি আঞ্চলিক সড়ক, রাত নামলেই ডাকাত আতঙ্ক, হামলা লুটপাটের শিকার হচ্ছে যাত্রীরা। তাড়াশের সাথে বগুড়ার শেরপুর ও নাটোরের সিংড়া উপজেলায় যোগাযোগের মাধ্যম আঞ্চলিক সড়কটি। স্থানীয়রা বলছেন, রাতের আধারে সড়কটিতে ডাকাত আতঙ্ক বহু পুরনো। গেল ৫ আগস্টের পর থেকে তা বেড়েছে আরও। সন্ধ্যার পর ঠিক কতদিন 10টা, কতদিন মাগরিব পরই মনে করেন যে গাড়ি ঘোড়া একটা রাস্তা ছান্দে, হুন্ডা ছান্দে, মানে যাক পায় ধরিয়া বেধরক মারপিট করে। মানিক সাহেবের পরের থেকে মানে ওই যে হাসান রোডের থেকে আপনার এই বেড়খালি থেকে ওই আরও কিছু দক্ষিণে এর মধ্যে বেশি ডাকাতি হয়। রাতে থাকে মানে গাছ গোছালি হতে থাকে, তারপরে গাছ যাবার লাগে অন্য হয়তো ঠান্ডা।
ডাকাতি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। প্রশ্ন, কবে নিরাপদ হবে সড়ক, কমবে ডাকাত আতঙ্ক? ছোটবেলা থেকে শুনে আসছি মানে রাস্তার গাছ কাটা ফালা ডাকাতি করে। আশপাশে গ্রাম নাই, দুর্গম এলাকা, যে কারণে ডাকাত দল এখানে ডাকাতি সংগঠিত করে সুবিধা পান। উপজেলা প্রশাসনকে অবহিত করছি, থানা প্রশাসনকে অবহিত করছে যে সেখানে যাতে বেশি করে পেট্রোল ডিউটি দেওয়া হয় এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য আমরা কাউন্সেলিং করছি। পুলিশ বলছে সড়কটির দুপাশ নির্জন, তাই পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ পুলিশি ক্যাম্প বসালে বদলাবে চিত্র। আশেপাশে যে জঙ্গলগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা দরকার। পুলিশি অস্থায়ী ক্যাম্প বলতে আমাদের যে ছাউনিটা রয়েছে, এখানে যদি একটা ছাউনি করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে খুবই ভালো হয়। তার পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, চলতি মাসেই আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দ্রুতই নেওয়া হবে কার্যকরী ব্যবস্থা। যদি আমরা এখানে লাইটের পরিমাণ বৃদ্ধি করতে পারি, পুলিশ টহল বৃদ্ধি করতে পারি, তাহলে দেখা যাবে, আশা করি সময়ের সাথে সাথে সমস্যাটা অনেকটা নিরসন হয়ে আসবে। পুলিশের হিসেবে গেল বছরের 5 আগস্ট থেকে 11 মাসে রানীরহাট বেরখালী সড়কে 1.5 শতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যেন স্বচ্ছ ও সুন্দর হয় এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি। এরপর তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলের নেতারা নিজেদের বক্তব্য যেরকম বলেন সেভাবে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যেন দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়। আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। নিউ মুরিং টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা রাষ্ট্রীয় দায়িত্বে পরিচালনা ও রাখাইন করিডোর উদ্যোগ বন্ধের দাবিতে ঢাকা টু চট্টগ্রাম রোড মার্চ করছে বিভিন্ন বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই রোড মার্চ শুরু করেন তারা। এ সময় ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। রোড মার্চ পূর্ব সমাবেশে নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়ার সুযোগ নেই। যে কোনো মূল্যে জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বক্তারা বলেন, রাখাইনে করিডোর দেওয়ার উদ্যোগ দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি। দেশের সার্বভৌমত্বের ওপর যে কোনো ধরনের হুমকি প্রতিহতের ঘোষণা দেন তারা। বিকেলে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে সমাবেশ। বিগত সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বন্দরকে ইজারা দেওয়া সহ যে কাজ করতে চাইছেন তার থেকে তারা পিছু হটবে। যদি সরকার এই দায়িত্ব পালন না করে, আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা ঘোষণা পাঠের সাথে সাথে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। খুলনায় পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এখনো ধরা পড়েনি কেউ, হয়নি মামলাও। ঘটনার তদন্ত করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপসায় দুপক্ষের গোলাগুলিতে প্রাণ হারায় সাব্বির নামে একজন। গুলিবিদ্ধ হয় মিরাজ ও সাদ্দাম। এদের মধ্যে সাদ্দামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। পুলিশের ধারণা, আধিপত্য নিয়ে বিরোধে গোলাগুলিতে প্রাণহানি হয়েছে। এদিকে হরিণটানা এলাকা থেকে বাবুল দত্ত নামে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। মানিকগঞ্জে ব্যবসায়ীর দাড়ি ধরে হেনস্থা ও মারধরের ঘটনায় অভিযুক্ত নাসিম ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সাভারের আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 23 জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘিওর বাস স্ট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার ও ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারীর দাড়ি ধরে হেনস্থা এবং মারধর করে নাসিম। এই ঘটনায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী। হেনস্থা ও মারধরের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। এরপর থেকে আত্মগোপনে ছিলেন নাসিম। বাগেরহাটের মোংলায় এক কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে আরেকটি কার্গো জাহাজ। ভোরে মোংলা ও পশুর নদীর ত্রিমোহনায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত জাহাজ এমভি মিজান 1-এর নাবিক জানান, ভারতের কলকাতা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে ঢাকার নারায়ণগঞ্জ বসুন্ধরা ঘাটে যাচ্ছিল জাহাজটি। মোংলা বন্দরে যাত্রাবিরতি নেওয়ার সময় এমভি আলম গুলশান 2 জাহাজ অ্যাঙ্কর করে রাখা এমভি মিজানকে ধাক্কা দেয়। এতে তলা ফেটে নদীতে ডুবে যায় জাহাজটি।
নদী খাল বিলে বেষ্টিত জেলা গোপালগঞ্জ। স্থানীয়দের জীবন জীবিকা যেমন পানির সাথে মিশে আছে, তেমনি অঘটনও ঘটছে প্রতিনিয়ত। গেল 1.5 মাসে পানিতে ডুবে মারা গেছে অন্তত 15 জন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় দুর্ঘটনার পর উদ্ধারকারী দল আনা হয় মাদারীপুর থেকে। মধুমতি সহ 7টি নদী আর শতাধিক খাল বয়ে গেছে গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে। নদী বেষ্টিত এই জেলায় পানিতে ডুবে মৃত্যুর খবর শোনা যায় অহরহ। গেল 1.5 মাসে প্রাণ গেছে শিশু সহ অন্তত 15 জনের। বেশিরভাগ সময়েই উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিভে যায় প্রাণ প্রদীপ। চারপাশে বিভিন্ন নদী থাকার কারণে সেখানে পানিতে পড়ে মানুষের মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। আমরা কাঁদতে পড়ে গেছিল, তো ডুবুরি না থাকার কারণে আমরা তাকে অনেক খুঁজে পাইনি। 3-4 দিন পরে গিয়ে ভেসে উঠছে লাশ। এখানে যাতে ডুবুরি দেওয়া হয়, আমাদের সরকারের কাছে একটাই দাবি থাকবে, যাতে এটা দ্রুত সচল করা যায় সে ব্যবস্থা করা হোক। নদী বেষ্টিত এই জেলায় নেই কোনো ডুবুরি দল। পানিতে ডোবার মতো দুর্ঘটনার সংবাদ পেলে উদ্ধারকারী দল পৌঁছায় পার্শ্ববর্তী জেলা মাদারীপুর থেকে। যখনই কোনো ওয়াটার রেস্কিউ হয়, মানুষ ডুবে যায়, তখন আমরা সাথে সাথে আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা মাদারীপুর থেকে টিমকে কল করি এবং যথারীতি তারা দ্রুত সেখান থেকে রেসপন্স করে এবং এই গোপালগঞ্জে উদ্ধার কাজ চালিয়ে যায়। 2022 সালে সরকারের পক্ষ থেকে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনকে আধুনিক একটি রেস্কিউ বোট দেয়া হয়। তবে দক্ষ জনবল আর চালকের অভাবে বিশিষ্ট ব্যক্তিদের জন্য সরবরাহ করা বোটটি ফেলনায় পড়ে থাকে। ব্যবহার না হওয়ায় অকেজো হয়ে পড়েছে বিভিন্ন যন্ত্রাংশ। জীবনের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ডুবুরি নিয়োগ এবং উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জাম সচলের দাবি জেলাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জামালপুরে 17 জন এইচএসসি পরীক্ষার্থীকে প্রবেশপত্র না দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানটির মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে পাঠদানের অনুমোদনই নেই। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের তদন্তে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 6 সদস্যের একটি দল জামালপুরের প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজে যায়। তদন্ত শেষে কমিটি জানায়, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাঠদান করে আসছিল। তাই শুধু প্রাথমিক বাদে তাদের বাকি বিভাগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে। পাশাপাশি প্রবেশপত্র হাতে না পাওয়ায় 17 শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা না দিতে পারার বিষয়েও বোর্ড দ্রুত সিদ্ধান্ত জানাবে। বেসিক্যালি এটার কোনো অনুমোদনই নাই, অনুমোদন বিনা একটা কলেজ, এই কলেজের ছাত্র ভর্তি সংক্রান্ত কোনো কার্যক্রম করতে পারে না। আমরা এই কলেজের যে অধ্যক্ষ মহোদয়কে দেখেছি, তার সাথে কথা বলেছি, সে তার দায়িত্ব পুরোটাই সে স্বীকার করে নিয়েছে। ডিবেটিং সোসাইটির উদ্যোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে। অংশ নিয়েছে ময়মনসিংহ বিভাগের বিতার্কিকরা। দুদিনের এই উৎসবে রয়েছে ক্যারিয়ার বিষয়ে কর্মশালা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ সহ নানা আয়োজন। জামালপুরে দুদিনের বিতর্ক উৎসব ঘিরে বর্ণিল এই শোভাযাত্রা। প্রতিপাদ্য যুক্তির মুগ্ধতায় নবদিগন্তের প্রত্যাশা। দুপুরে উদ্বোধন হয় উৎসবের। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি উৎসবের আয়োজক। অংশ নিয়েছে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। এবং এখানে মূলত দুটো সেগমেন্ট আছে বিতর্ক রিলেটেড, একটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল আর একটা স্কুল কলেজ লেভেলের। এবং আমরা মূলত ইউনিভার্সিটি লেভেলে দুটো টিম এবার পার্টিসিপেট করতে এখানে এসেছি। এই কুইজের যে টপিকসগুলো যেমন আন্তর্জাতিক এবং এনডিএফ এবং জামালপুর সম্পর্কে, সেগুলোর মাধ্যমে আমরা জামালপুরের সম্পর্কে আরও নতুন অনেক জ্ঞান জানতে পারবো। দুদিনের এই আয়োজনে রয়েছে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, তথ্যচিত্র প্রদর্শনী, সংসদীয় ও বারোয়ারি বিতর্ক। থাকছে পাবলিক স্পিকিং, কুইজ সহ নানা আয়োজনও। পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এছাড়া বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে আমাদের এই বিতর্ক উৎসবে অংশগ্রহণ করেছেন। যুক্তিবাদী, পরমত সহিষ্ণু এবং দেশপ্রেমী নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি বিতর্ক শিল্পের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে, আদর্শের মধ্য দিয়ে এবং উৎসবের মধ্য দিয়ে যে গেট টুগেদারটা হচ্ছে, এটা তবে বাংলাদেশের আগামী প্রজন্ম, একটা মেধাবী প্রজন্ম গড়ে উঠবে। 140 জন বিতার্কিক অংশ নিয়েছে এই উৎসবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের 9টি এবং বাকি 4টি দল স্কুল ও কলেজের। আগামীকাল হবে সেমিফাইনাল ও ফাইনাল। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।
প্রত্নতত্ত্ব খননে বদলে গেল খুলনা জনপদের ইতিহাস। খ্রিস্টপূর্ব ৩০০ সাল আগে ওই অঞ্চলে মানুষের চলাচলের নিদর্শন পেয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। দুপুরে খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে যশোর খুলনার আদি ইতিহাস পুনর্গঠন ও পর্যালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ধারণা করা হতো খুলনা পলি দিয়ে গঠিত একটি নিম্নাঞ্চল। খ্রিস্টীয় ৮ম শতকে এর সভ্যতার বিকাশ। তবে খুলনা ও যশোরের ৭টি প্রত্নতত্ত্ব খনন করে আরও প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব ৩০০ সাল আগেও এই অঞ্চলে মানুষের চলাচল ছিল। ঝিনাইদহ শহরের একটি মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়। বৃহস্পতিবার আদর্শপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। মসজিদের সিসি ক্যামেরায় দেখা যায় রাত ১:৩০টায় এক যুবক দানবাক্সের তালা খোলার চেষ্টা করছে। পরে লোহার রড দিয়ে তালা ভেঙে ভেতরে থাকা টাকা চুরি করে নিয়ে যায়। সকালে মসজিদ পরিচ্ছন্নতার জন্য গিয়ে দানবাক্স ভাঙা দেখতে পায় কয়েকজন। এর আগেও এই মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি হয়েছে। নদী ভাঙন রোধের দাবিতে সুনামগঞ্জ সদরে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। বিকেলে ভাঙনের শিকার ৫ থেকে ৭টি গ্রামের বাসিন্দারা সীমান্তবর্তী চলতি নদীর তীরে মানববন্ধন করেন। এ সময় তারা বলেন, পাহাড়ি ঢলে বছরের পর বছর ধরে ভেঙে চলেছে চলতি নদী ও গজারিয়া খালের দুপাশ। গৃহহীন শতাধিক পরিবার, ঝুঁকির মুখে বিভিন্ন স্থাপনা। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিদর্শন করলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। তাই দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের তাগিদ ক্ষতিগ্রস্তদের। সনাতন ধর্মের অন্যতম উৎসব রথযাত্রা আজ ঢাকার ধামরায়ে ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে রথের রশি টানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন তিনি। রথযাত্রাকে কেন্দ্র করে এরই মধ্যে উৎসবের শহরে পরিণত হয়েছে ধামরাই। বাজার রোড, যাত্রাবাড়ি, ধুলিভিটা সহ আশপাশের এলাকায় বসেছে মেলা। এতে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি অন্য ধর্মের অসংখ্য মানুষ। রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামী ৫ জুলাই উল্টো রথ টানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। জগতের নাথ জগন্নাথ দেবের আবির্ভাব, এটা মহা আনন্দের দিন। জগতের সে নাথ, সে আসছে আজকে তার রথযাত্রা, মানে তার উপলক্ষে অনুষ্ঠান। বৃন্দাবন থেকে তারকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সে যে ঐতিহ্যবাহী সনাতন ধর্ম বিশ্বাস করে পালন করে। এই রথ টানার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছে, অনেকে এসেছে, আমরাও এসেছি। গাজীপুরেও শুরু হয়েছে রথযাত্রা ও রথ মেলা। ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা এটি। সকালে জেলা শহরের রথখোলা এলাকার প্রেস ক্লাবের সামনে নানা বয়সী নারী পুরুষের রথ টানের মধ্য দিয়ে এই রথযাত্রা শুরু হয়। এছাড়া চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকেও শুরু হয়েছে রথযাত্রা। ধামরায় রথযাত্রায় আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিপু, রথযাত্রা কি ধামরায় এখন উদ্বোধন করা হয়েছে আর আয়োজন এখন কি চলছে, বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু এইখানে এসে যে আনুষ্ঠানিকতার যে একটি সমাবেশ ছিল ছোট, সেই সমাবেশে অংশগ্রহণ করে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রথ টানের আগে যে সকল প্রস্তুতিগুলো নেওয়া দরকার সেই সকল প্রস্তুতি কিন্তু এরই মধ্যে শেষ করেছেন। আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছি, কিংবা এখন যে পরিবেশটি দেখছি সেটি হচ্ছে যে রথ টানের আগের যে পরিবেশ, অর্থাৎ ছোট ছোট ২-৪টি রথ এই বড় রথের সামনে এসে রাখা এবং তাদের যে বিভিন্ন উলুর ধ্বনি এবং কলা এবং চিনি ছিটানো যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেটা কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই এই রথের যে টান সেটি শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে ৪০০ বছরের পুরানো ঢাকার ধামরায় এই রথটি কিন্তু অনুষ্ঠিত হয়। অনেকের কাছে এটি বলেন যে এশিয়ার সর্ববৃহৎ একটি রথের যে রথটান, যশোমাধবের রথটান। এই যশোমাধবের রথটানটি প্রতি বছর এইখানে উদযাপিত হয় এবং এখান থেকে লাখো লাখো ভক্তরা তারা এখানে এসে তারা তাদের যে শ্রদ্ধা নিবেদন করেন, তারা ভক্তি শ্রদ্ধা করেন। আরেকটি বিষয় আমরা সকাল থেকেই দেখেছি যে এবং এখানে এসে বিভিন্ন ভক্তদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন দেশের এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভক্তরা এখানে এসেছেন একটু শ্রদ্ধা নিবেদন করার জন্য, ভক্তি দেওয়ার জন্য। তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছি আমরা এই যে রথটি দেখতে পাচ্ছেন, এই রথের পিছনে কিন্তু একটা অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, যেখান থেকে যারা অতিথি
যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ নিপু। শুধু কবিতা নয়, একই সঙ্গে গান, গল্প, নাটক, উপন্যাস, কাব্যনাটক, রূপকথা, ছোটদের জন্য অফুরন্ত রচনাকারী কবি বন্দে আলী মিয়া। তাঁর রচিত কাব্য, শিশু সাহিত্য সমগ্র বাংলাকে নতুন আলোয় উদ্ভাসিত করেছে। সেই কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। পাবনায় কবির জন্মস্থানে স্মৃতিচিহ্নগুলো পড়ে আছে অযত্ন আর অবহেলায়। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। গ্রাম বাংলার নির্মল প্রকৃতি আর পারস্পরিক সৌহার্দ্যের বর্ণনা সুনিপুণভাবে ফুটে উঠেছে কবিতায়। কোমলমতির মনন গঠনে সরল বাক্যের এই উচ্চারণ কবি বন্দে আলী মিয়ার। গত শতকে ৩০ থেকে ৮০ দশক পর্যন্ত সাহিত্যের বিভিন্ন শাখায় লিখে গেছেন তিনি। ১৯২৭ সালে কলকাতা থেকে প্রকাশ হয় প্রথম শিশুতোষ বই চোর জামাই। এরপর একটানা ১৯৭৯ সাল পর্যন্ত বন্দে আলী মিয়া লিখেছেন প্রায় ২০০ বই। তবু তিনি রয়ে গেছেন বিস্মৃতির অতলে। ১৯০৬ সালের ১৭ই জানুয়ারি কবি জন্মগ্রহণ করেন পাবনা শহরের রাধানগর নারায়ণপুর এলাকায়। এখানে কবির পৈতৃক ভিটা। জীর্ণ সেই বাড়িতে আজ খসে পড়ছে পলেস্তরা। সংরক্ষণের অভাবে নতুন প্রজন্ম ভুলতে বসেছে বন্দে আলীর কর্ম ও জীবন। বাবার যে মৃত্যুবার্ষিকীটা হচ্ছে সেটা যদি জাঁকজমকপূর্ণভাবে করতো তাহলে আমরা খুব খুশি হতাম। অনেক কবিদেরই অনেক কিছুই করছে সরকার, কিন্তু এখনো পর্যন্ত আমার দাদা বন্দে আলী মিয়ার প্রতিষ্ঠান হিসাবে কোনো কিছু এখনো করা হয়নি। তার এটাকে সংগ্রহশালাকে যদি একটা ভালো মিউজিয়াম করতো তাহলে আমরা পাবনাবাসীও উপকৃত হতাম, আমরা পরিবারবাসী উপকৃত হতাম। শিশুদের জন্য তার অসাধারণ সব লেখনী আছে। এগুলো যদি আমাদের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা যায় তাহলে আগামী প্রজন্ম কবির সম্পর্কে জানতে পারবে। কবির বাড়ি ও সমাধি সংরক্ষণ করে সেখানে সংগ্রহশালা গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। তার যে বাসস্থান রয়েছে সেটি উদ্ধার করে সেটিতে কোনো স্মৃতি সংগ্রহশালা স্থাপন করা যেতে পারে, বা তার যে কবরটি তার যত্ন নেওয়া বা সেটি সংস্কার করা, এই বিষয়গুলোতে আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে পারি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে আমরা সহযোগিতা আশা করি। ১৯৭৯ সালের ২৭ জুন মারা যান বন্দে আলী মিয়া। তার মৃত্যুর মধ্যে দিয়ে নিভে যায় সাহিত্যের এক উজ্জ্বল প্রদীপ। জারিন অর্নি, যমুনা নিউজ।